পিরিয়ডটা কি অথবা মাসিক যে বিষয় এটা কি? অ্যাডাল্ট হওয়ার পরে মানে রিপ্রোডাক্টিভ এজে নর্মাল একটা শেডিং, যেখানে রক্ত এবং ফ্লুইড দুটা জিনিস থাকবে এবং এটা ভ্যাজানাল ওপেনিং দিয়ে বের হয়ে আসবে। প্রতি মাসে মাসে এই শেডিংটা হয়। এই যে প্রতি 28 দিন অথবা 30 দিন পরে যে শেডিংটা হয় এটাকে বলা হয় পিরিয়ড অথবা মেনস্ট্রুয়েশন। 26 থেকে 30 দিন এটাকে আমরা নর্মাল সাইকেল হিসেবে ধরি, কিন্তু এর থেকে যদি আগে হয়ে যায় অথবা পরে হয়ে যায় সেটাই অনিয়ম বা অনিয়মিত ঋতুস্রাব অথবা অনিয়মিত পিরিয়ড। রেগুলার যে শেডিংটা হচ্ছে এই শেডিংটা থাকার কথা নর্মালি 3 থেকে 5 দিন, কিন্তু এর থেকে যদি বেশি দিন থাকে সেক্ষেত্রে যে সমস্যাগুলো হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে কিছু হরমোন কাজ করে। এই হরমোনের মধ্যে লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন এই দুইটা হরমোন নিঃসৃত হয় অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। ব্রেইনের বেজ এইখানে যে একটা গ্ল্যান্ড থাকে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে এই দুইটা হরমোন নিঃসরণ হয়। এই দুইটা হরমোনের মধ্যে ফলিকল স্টিমুলেটিং যে হরমোন এটার কাজ হচ্ছে প্রতি মাসে একটা করে ডিম ম্যাচিউর করা, আর লিউটিনাইজিং হরমোনের কাজ এই ম্যাচিউর ডিমটাকে ওভারি থেকে মানে ডিম্বাশয় থেকে বের করে দেওয়া। এই যে বের হয়ে যাওয়া এটাকে বলা হয় ওভুলেশন। এই ওভুলেশনটা হয় সাধারণত মাসের মাঝের দিকে, অর্থাৎ কারো পিরিয়ড যদি 30 দিনে হয় তার ওভুলেশন হবে 15 দিনের দিন অথবা এর একদিন আগে অথবা একদিন পরে। তার মানে 15 + -1, 15 এর সঙ্গে একদিন যোগ অথবা একদিন বিয়োগ, এই সময়ের মধ্যে হবে ওভুলেশন। এই ওভুলেশন যখন হয় এই সময় সাধারণত যদি স্পার্ম পাঠানো হয় সেক্ষেত্রে জাইগোট ফর্ম হয়। এই পিরিয়ডের যে সাইকেলটাকে আমরা জানার সুবিধার্থে 3টা ভাগে ভাগ করি। প্রথম 3 থেকে 5 দিন এই সময়টাকে বলা হয় মিনস্ট্রুয়াল পিরিয়ড, মিনস্ট্রুয়েশনের সময় বা পিরিয়ডের সময়। আর এরপরে এই 5 থেকে ওই 15 দিনের দিন এই সময়টাকে বলা হয় প্রলিফারেটিভ ফেজ। এই সময় একটা ডিম আস্তে আস্তে ম্যাচিউর হবে বা একগুচ্ছ ডিম ম্যাচিউর হতে থাকে, এর মধ্যে একটা ডিম পরিপূর্ণ ম্যাচিউর হয়। এই 15 দিনের পরের থেকে পরবর্তী পিরিয়ড হওয়ার আগ পর্যন্ত যে সময়, এই সময়টাকে বলা হয় সিক্রেটরি পিরিয়ড। যদি এই ওভুলেশনের পরে স্পার্ম না পায়, স্পার্ম যদি না আসে ইউটারাসে, সেক্ষেত্রে জরায়ুর কান্না শুরু হয়ে যায়। এই সময় এই ডিমটা মূলত এই ডিম জরায়ুর লেয়ারটা সহ বের হয়ে আসে। জরায়ুর আমরা জানি জরায়ুর 3টা লেয়ার। এই 3টা লেয়ারের মধ্যে একদম বাইরে যে লেয়ারটা এই লেয়ারটাকে বলা হয় পেরিমেট্রিয়াম, মাঝের যে লেয়ার মায়োমেট্রিয়াম, আর ভিতরে যে লেয়ারটা এটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। যখন এই মেনস্ট্রুয়েশনটা হয় তখন মূলত ভিতরে যে লেয়ার জরায়ুর ভিতরে লেয়ার এন্ডোমেট্রিয়াম, এই লেয়ারটাই এবং এই লেয়ার এবং এর সঙ্গে ডিমটা বের হয়ে আসে। এই বের হয়ে আসাটাকে আমরা বলছি মেনস্ট্রুয়েশন অথবা পিরিয়ড অথবা মাসিক ঋতুস্রাব। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে 4টা হরমোন কাজ করছে। একটা হরমোন ও ডিমটাকে ম্যাচিউর করছে যেটাকে বলা হয় ফলিকুল স্টিমুলেটিং হরমোন। একটা হরমোন ডিমটাকে রিলিজ করতে সাহায্য করছে যে সময়টাকে বলা হয় ওভুলেশন। আর 2টা হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন মূলত নিঃসৃত হয় ওভারি থেকে মানে ডিম্বাশয় থেকে, এবং এর বেশ কিছু কাজ এখানে কাজ করে। মূলত এই জরায়ুটাকে ডেভেলপ করা, সঙ্গে ফিমেল যে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার মানে ছোট থেকে বড় করা, এইগুলো এক্ষেত্রে কাজ করে। এর মধ্যে মেয়েদের যে পরিবর্তন বয়স হওয়ার পরে যে পরিবর্তনগুলো হয় এই হরমোনগুলো দ্বারা। আচ্ছা, এর সঙ্গে এই যে হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই 2টা হরমোন আবার অ্যাড্রিনাল কর্টেক্স অর্থাৎ কিডনির উপর যে 2টা গ্ল্যান্ড থাকে, দুই পাশে 2টা কিডনির উপর গ্ল্যান্ড থাকে, অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যাড্রিনাল কর্টেক্স থেকেও কিন্তু এই 2টা হরমোন নিঃসৃত হয়। তাহলে আমরা 2টা জায়গা থেকে হরমোন 2টা পেলাম। তো আমরা এরকম এই হরমোনের মূলত তারতম্যের কারণে হরমোনের কারণেই এই মেনস্ট্রুয়েশনটা হচ্ছে। এখন এই প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন লেভেল যখন ফল ডাউন হয় তখন কিন্তু মেনস্ট্রুয়েশনটা হয়ে যায়। আর যদি আগে হয়ে যায় এবং অতিরিক্ত ব্লিডিং হয়, অতিরিক্ত ব্লিডিং এবং দীর্ঘদিন ধরে ব্লিডিং,
অতিরিক্ত ব্লিডিং এবং দীর্ঘদিন ধরে ব্লিডিং হয়, অতিরিক্ত রক্ত যায়, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মেনোরেজিয়া। আর যদি দুই পিরিয়ডের মাঝে অল্প অল্প হয় সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মেট্রোরেজিয়া। এর পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন অ্যামিনুরিয়ার পিছনে কারণ হচ্ছে, সাধারণ কারণ হচ্ছে কেউ যদি প্রেগনেন্সি অবস্থায় থাকে তার মধ্যে অ্যামিনুরিয়া হবে, তার মানে তার পিরিয়ডটা হবে না। অথবা কেউ যদি বাচ্চাকে বুকে দুধ দেন সেক্ষেত্রে তার পিরিয়ডটা ঠিক মতো হবে না অথবা বন্ধ থাকবে। আর কিছু ফিজিওলজিক্যাল কজ এবং কিছু প্যাথোলজিক্যাল কজ আছে। এবং এই প্যাথোলজিক্যাল যে কজ এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, প্রাইমারি এবং টার্সিয়ারি। এবং প্রাইমারি যেটা প্রধানত যে কজগুলো, সেই কজগুলোর মধ্যে আমরা ধরি যেমন ক্রিপ্টোমেনোরিয়া। এবং এর মধ্যে আরেকটা জিনিস, যেমন যে কেউ যদি ইন্টারসেক্স থাকে, তার মানে কারো যদি উভয় লিঙ্গে থাকে সেক্ষেত্রে, অথবা যদি কারো যদি ওপেনিংটা ঠিক মতো না থাকে সেক্ষেত্রে এই পিরিয়ডটা বন্ধ থাকবে। আর এছাড়া কারো যদি জরায়ু কেটে ফেলানো হয় অথবা জরায়ুতে বড় ধরনের ফাইব্রয়েড থাকে সেক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে, পিরিয়ডের সমস্যা, পিরিয়ডটা বন্ধ থাকতে পারে। আচ্ছা, এখন আমরা এই আর যদি এরকম হয় যে দুই পিরিয়ডের মাঝে যদি ব্লিডিং হয়, যেটাকে আমরা মেট্রোরেজিয়া বললাম, এক্ষেত্রে ইউট্রাইন পলিপস অথবা ইউট্রাইন ফাইব্রয়েডের কারণে এই সমস্যাটা হইতে পারে, অথবা অনেক সময় জরায়ুর ক্যান্সারের কারণে এই সমস্যাটা হইতে পারে। আর মেনোরেজিয়া যে অতিরিক্ত ব্লিডিং এবং দীর্ঘদিন ধরে ব্লিডিং, এক্ষেত্রে এমন হয় যে পেশেন্টের যে পূর্বে ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করা হয়েছে, অথবা কপার টি, জ্বরের মধ্যে কপার টি কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এই ব্লিডিং গুলো হতে পারে। তো আমরা এই যে এগুলো পেলাম, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল। এর সঙ্গে যদি ব্যথা হয়, ব্যথাদের পেইনফুল মিনস্ট্রুয়েশন, এটাকে বলা হয় ডিসমেনোরিয়া বা ব্যথাযুক্ত মাসিক। এই ব্যথাযুক্ত মাসিক এটা আমরা তিনটা ভাগে ভাগ করি, স্পাজমোটিক, কনজেস্টিভ এবং মেমব্রেনাস। স্পাজমোটিক ডিসমেনোরিয়ার ক্ষেত্রে জ্বরের মধ্যে স্পাজম হবে। তো জ্বরের মধ্যে স্পাজম যখন হয়, এটা মূলত যারা অলস জীবনযাপন করেন, যাদের বয়স অল্প, পরিশ্রম বিমুখ, পরিশ্রম করতে চান না, তাদের ক্ষেত্রে এই স্পাজমোটিক ডিসমেনোরিয়াটা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে সাধারণত বয়স 18 থেকে 24 এই বয়সের মেয়েদের ক্ষেত্রে এই স্পাজমোটিক ডিসমেনোরিয়া হয়ে থাকে। আর কনজেস্টিভ ডিসমেনোরিয়া যেটা, কনজেস্টিভ ডিসমেনোরিয়া রক্তের আধিক্য হবে, এটা মূলত 30 বা 30-এর অধিক মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। আনস্যাটিসফ্যাক্টরি সেক্সুয়াল অ্যাক্ট অথবা এরকম সেক্সুয়াল এক্সাইটমেন্ট যখন দমন করে রাখা হয়, সেক্ষেত্রে এই কনজেস্টিভ ডিসমেনোরিয়াটা হয়ে থাকে। তার মানে যাদের দেখা যাচ্ছে যে স্বামী বিদেশে আছে, অথবা এরকম দীর্ঘদিন ধরে দূরে আছে, অথবা এরকম কাছে আছে কিন্তু অক্ষম, সেই ক্ষেত্রে এই ডিসমেনোরিয়ার সমস্যাটা দেখা যায়। আর মেমব্রেনাস ডিসমেনোরিয়ার ক্ষেত্রে জরায়ুর যে ভিতর থেকে মেমব্রেন, এটা বের হয়ে আসে। অ্যাবনর্মাল যে কন্ডিশন মিনস্ট্রুয়েশনের ক্ষেত্রে 4 প্রকার পেলাম। একটা পেলাম অ্যামিনোরিয়া, মানে পিরিয়ড বন্ধ হয়ে থাকা। আরেকটা পেলাম মেট্রোরেজিয়া, মানে দুই পিরিয়ডের মাঝে অল্প অল্প ব্লিডিং হওয়া। নেক্সট পেলাম মেনোরেজিয়া, অতিরিক্ত ব্লিডিং এবং দীর্ঘদিন ধরে ব্লিডিং। আরেকটা পেলাম ডিসমেনোরিয়া, পেইনফুল মিনস্ট্রুয়েশন, ব্যথাযুক্ত মাসিক বা ঋতুস্রাব। পেশেন্টের ক্ষেত্রে কিছু পরামর্শ থাকে। এই পরামর্শগুলোর মধ্যে আমরা যেগুলো দিয়ে থাকি, একটা হচ্ছে যদি অতিরিক্ত ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রে নিয়মিত আমিষ অথবা প্রোটিন জাতীয় খাদ্যগুলো খাওয়ার কথা বলি। সেই সঙ্গে ফেরা অর্থাৎ লৌহ জাতীয় খাদ্য, যে খাদ্যের মধ্যে লৌহ পাওয়া যায় বা ফেরাম পাওয়া যায়, সেই ধরনের খাদ্যগুলো খেতে বলি। বা আয়রন যুক্ত সমৃদ্ধ যে খাদ্যগুলো আছে সেগুলো আমরা খেতে বলি। যেমন কচু শাক, লাল শাক, এরকম ছোট মাছ, সামুদ্রিক মাছ, এইগুলো আমরা খেতে বলি। আর এরপরে যারা পরিশ্রম বিমুখ যারা আছেন, যাদের বয়স অল্প, এক্ষেত্রে যে স্পাজমোটিক ডিসমেনোরিয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা তাদের পরিশ্রম করার কথা বলি, যে নিয়মিত একটু এক্সারসাইজ, সকাল বিকাল 2 বেলা 45 মিনিট করে হাঁটা, এই পরামর্শগুলো দিয়ে থাকি। আর
মানে কাজের উপর কাজ, নিয়মিত কাজকর্ম করা অথবা পরিশ্রমের যে কাজগুলো করা, এর সঙ্গে নিয়মিত এক্সারসাইজ করা, এগুলো এই পরিশ্রম এগুলো পরামর্শ দিয়ে থাকি।